মাইলস্টোন আছে এখানে, একদিকে রয়েছে হবিবপুর 5 কিলোমিটার। দেখাবো এখানকার সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। আর তার মাঝখানে তো আমি রয়েছি উত্তর 24 পরগনার দক্ষিণা হাওয়া রিসর্টের পাশে, কিন্তু একটি সুন্দর কিন্তু খোলামেলা একটি পরিবেশ। তো আমি সেখানে এসে এখন দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে তোমরা যে নদীটি দেখতে পাচ্ছ এটি কিন্তু ডাসা নদী, যার পূর্ব দিকে চলে গেছে কিন্তু হচ্ছে বিদ্যাধরী নদী। আর বিদ্যাধরী নদী যেহেতু সমুদ্রের সঙ্গে যুক্ত, তো এই নদীটাই কিন্তু এখনও সম্পূর্ণভাবে কিন্তু জোয়ার ভাটা হয়। চলে গেছে কিন্তু ইছামতি নদীর দিকে, আর ইছামতি নদীর ওপরেই কিন্তু রয়েছে হাসনাবাদ ব্রিজ। আর আমি কিন্তু ওই হাসনাবাদ ব্রিজ থেকেই কিন্তু ওখান থেকে কিন্তু আমি গাড়ি ধরেছি এবং ধরে কিন্তু আমি এখানে এসেছি। তো তোমরা এখানে যদি আসো সুন্দরবনের একটি অনুভূতি কিন্তু পেয়ে যাবে, যেহেতু এখানে নোনা জল। তো এখানে বিভিন্ন রকম যে গাছপালাগুলো আছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পারবে, মানে গড়াল, গেওয়া বা হেতাল এই ধরনের গাছগুলি কিন্তু তোমরা দেখতে পাবে এখানে। আর এখন যেহেতু দুপুরবেলা, তো এখানে লোকজন কিন্তু এখন খুবই কম। আর আমি এখন যাচ্ছি সামনের দিকে। খুব সুন্দর জায়গা একটি, তোমরা দেখে তো বুঝতে পারছো। আমার পিছনে কিন্তু একটি বাড়িও আছে, এখানে তোমাদের দেখাচ্ছি বাড়িঘরগুলো কিরকম অবস্থাতে রয়েছে এখন। এই দেখো আমার পিছনে কিন্তু মানে রাস্তা থেকে অনেকটাই নিচু কিন্তু এই বাড়িটা, প্রায় না হলেও 5 থেকে 6 ফুট কিন্তু নিচু এই রাস্তা থেকে। আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে এখন হাঁটতেই আছি। এত সুন্দর একটি পরিবেশ না, আর দারুণ হাওয়া হচ্ছে। যেহেতু দু সাইডে পুরো ফাঁকা মাঠ বলা ভুল হবে, একটা সাইডে রয়েছে জলকর আর একটা সাইডে হচ্ছে ডাসা নদী। তো মানে এখানে এলে সম্পূর্ণভাবে যে সুন্দরবনের যে আভাস এখানে এলে কিন্তু পেয়ে যাবে। আর এই দেখো বাড়িগুলি ঠিক এইভাবে কিন্তু জরাজীর্ণ অবস্থার মতনই পড়ে আছে সব বাড়িগুলো। আর সামনে কিন্তু একটি পাকা বাড়িও আছে সম্পূর্ণ। এটা নেজাটে, মানে এরকম এই পাড়ার ভিতর দিয়ে পুরো নদীর সাইড দিয়ে চলে যাচ্ছে একদম পুরো নেজাট থেকে তুমি কলকাতায় চলে যেতে পারো। হ্যাঁ, নেজাট থেকে কলকাতায় ওখান থেকে যাওয়া, হ্যাঁ একটাই গাড়ি। আচ্ছা আচ্ছা। আর আমাদের নেজাট থেকে গেলে দুটো গাড়ি, একটা গাড়ি হয়। আর ওখান থেকে গেলে একটাই গাড়ি। এখান থেকে কতটা রাস্তা মোটামুটি তাহলে? তা 40 টাকা। এই যে আইলা বা আমফান ঝড়, সেই সমস্ত ঝড়ে তো প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। ক্ষতি হয়েছে, গ্রাম ভালো না বাপ, গ্রাম ভালো না। এখানকার সাধারণত লোকজন কি এই ইটভাটা বা এই মাছটা সেই সমস্ত ধরে? হ্যাঁ আচ্ছা। আর ছেলেরা সব বাইরে চলে যায়। আর ছেলেরা সব বাইরে চলে যায়? সব বাইরে চলে যায়। তাও যার নোটারি, যার ভাগ্য ভালো সে ফিরে আসলো, যার ভাগ্য ভালো না সে সেখান থেকে গেল। আচ্ছা। এইখান থেকে অন্তত গোটা 20 ছেলে 14 তলাতে, কে 18 তলাতে, কে 22 তলাতে পড়ে মরে গেছে। পাতলা পাতলা মানে আমাদের এই দুটো বাড়ি। আচ্ছা। আর এদিকে সব ঘন ঘন। হ্যাঁ, এই দিকটাই ঘন ঘন। আমি এসেছি তো, এদিকে ঘন আছে, কিন্তু এই দিকে আমি যতটা গেলাম এই সাইডটা কিন্তু অনেকটাই ফাঁকা। অনেকটাই ফাঁকা। ওই আমাদের পরপর দুটো বাড়ি, আর ওই ভাটার ওখানে একটা আছে বাড়ি। আচ্ছা। একটা না দুটো আছে। আর ওই বাচ্চারা কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত। ওই দেখো চড়ের ওপরে কিন্তু বাচ্চারা কিন্তু মাছ ধরছে। আর আমি কিন্তু রাস্তা দিয়ে কিন্তু অনেকটাই চলে এলাম। আর আমার পিছনে কিন্তু সব এরকম বাড়িঘরগুলো ঠিক এইভাবে কিন্তু আছে। দেখতে না খুবই সুন্দর লাগছে, কিন্তু মনে হবে না যে আমি সুন্দরবনে নেই, কিন্তু একটি সুন্দরবনের মতন কিন্তু সম্পূর্ণ অনুভূতি এখানে পেয়ে যাবে। এই যে সামনে যতটা এসছি, সামনে এলে আরও তোমাদের একটু ভালোভাবে দেখাতে পারবো। তা চলো। আর এই পাশটাতে কিন্তু মাটি কাটা হচ্ছে, এখান থেকে মাটিগুলো কেটে এই ইট ভাটাতে নিয়ে যায়। তোমাদের দেখাবো, দেখো ওই যে ওই সাইডটাতে কিন্তু অনেকটা চওড়া। এই ডাসা নদীটা ওই সাইডে মানে সরু হয়ে গেছে, কিন্তু এই সাইডটায় কিন্তু ডাসা নদীটা অনেকটা চওড়া আমি দেখতে পেলাম। আর আমার পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি একটু নিচে যাব, এই যে আমার পিছনে যে গর্ত মতন তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এই যে ইটের ভাটার যে ইট করতে গেলে যে মাটি লাগে, পলি মাটি, এখান থেকে কিন্তু এই মাটিগুলো কাটা হয়, কেটে ওই যে পিছনে যে ভাটা তোমরা দেখতে পাচ্ছ রাস্তার অপোজিটে, ওই ইট ভাটাতেই কিন্তু এই মাটিগুলো নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে ডাইসের মাধ্যমে ইট তৈরি করে তারপরে সাপ্লাই করা হয় বিভিন্ন
জায়গাতে। মাটি কাটার পরে ট্রাক্টরটা ঠিক এইভাবে উঠে আসছে ওপরের দিকে। পলি মাটিগুলো এখান থেকে কেটে তারপরে ভাটার ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। আমি সম্পূর্ণ ইট ভাটার কাছেই আমি চলে এসেছি, কিন্তু এখন আমি এতক্ষণ অনেক দূর থেকে দেখছিলাম। এই দেখো, এই সমস্ত ইটগুলো কিন্তু আমাদের ওখানে যেমন লরিতে বা অন্য গাড়িতে ট্রান্সপোর্ট করা হয়, আর এখানে কিন্তু সম্পূর্ণ এই যে বড় ধরনের যে বোটগুলো আছে, এই বোটে করে কিন্তু এই ডাসা নদীর মাধ্যমে বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়ে যাওয়া হয়। আর এই দেখো সম্পূর্ণ নদীটা পুরো আঁকা বাঁকা পথে কিন্তু চলে গেছে। দূরে কিন্তু লঞ্চগুলো দাঁড়ানো আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে বড় একটি নৌকা এখানে কিন্তু বাঁধা রয়েছে। এই দেখো এই ডাসা নদীতে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই নদীতে কিন্তু এখন জল ততটা নেই, কিন্তু এই নদীতে কিন্তু জোয়ার ভাটার সময় কিন্তু পুরোটাই সম্পূর্ণ জলে ভরা থাকে। আর যার জন্য কিন্তু এই নদীর ওপরেই, মানে নদীর চরে এই বোট কিন্তু বাঁধার আছে। চেষ্টা করব। আর এখানে কিন্তু বিভিন্ন রকম যে সুন্দরবনের যে গাছগুলো আছে সেই সমস্ত গাছ কিন্তু তোমরা এলে এখানে দেখতে পাবে। আর এই সম্পূর্ণ এই নদীটি কিন্তু এইভাবে চলে গেছে, যত দূর চোখ যাবে তত দূর কিন্তু এই নদীটি এইভাবে কিন্তু বয়ে গেছে। আর দেখো মাঝখান থেকে কিন্তু এরকম রাস্তা চলে গেছে, আর দুই পাশ থেকে কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে কিন্তু এই গাছগুলি লাগানো আছে। আর এর এই পাশটি তোমাদের একটু দেখাবো, এর এই পাশটিতে রয়েছে কিন্তু ইট ভাটা। এর এই পাশটিতে কিন্তু রয়েছে ওই দূরে ইট ভাটা দেখা যাচ্ছে, আর সম্পূর্ণ এরকম কিন্তু জলকর। তো আমি এখন এই রাস্তার ওপরের দিকেই উঠব। আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে ন্যাজাটের দিকে, আর আমি এসছি এই রাস্তা দিয়ে, যেহেতু এটা চলে গেছে হাসনাবাদের দিকে। এই রাস্তাটা কিন্তু গেছে হাসনাবাদের দিকে, বনের প্রায় কাছাকাছি একটি জায়গাতে। আর এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ একটি নিলিবিলি জায়গা, আর এখানে এলে কিন্তু তোমরা সম্পূর্ণ একটি সুন্দরবনের যে অনুভূতি সেগুলি কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করবে, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।